যখন নোটবন্দি করেছিল কি বলেছিল তখন? যদি নোটবন্দি সুফল না হয় তাহলে চৌরাস্তায় কি বলেছিল মনে নেই নাকি? গলায় কি দেবে বলেছিল? তো নোটবন্দি সুফল হয়েছে না কুফল? ছোট ছোট যারা ব্যবসায়ী, যারা দলিত, যারা আদিবাসী, যারা মুসলিম সমাজ, পিছড়ে বর্গের মানুষেরা এই ছোট ছোট ব্যবসা করেন, তাদের বলতে পারবে নোটবন্দিতে তাদের কি সমস্যা হয়েছে। বলেছিল বছরে 2 কোটি চাকরি দেব। 2 কোটি চাকরি তো দূরের কথা, এই মোদী সরকার, জুমলাবাজের সরকার, এই শুভেন্দু অধিকারীদের সরকার, এই স্বপন মজুমদারদের সরকার, যিনি বারাসাতে দাঁড়িয়েছেন, ভোট চাইতে তাকে প্রশ্ন করবেন, বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছেন, কটা চাকরি দিয়েছেন সে কথা বলুন। চাই মুসলমানকে দরকার লাগলে চাকরি দিতে হবে না, হিন্দু ভাইকে কটা চাকরি দিয়েছেন বলুন। আপনি হিন্দুকে বাঁচাতে এসেছিলেন তো 2014 সালের আগে, কটা আমার হিন্দু ভাইকে চাকরি দিয়েছেন? উত্তর দিতে পারবে না, বরঞ্চ ছাঁটাই হয়েছে এই সরকারের আমলে বেশি। আপনি প্রশ্ন করবেন স্বপন মজুমদারদেরকে, যারা এই বারাসাত লোকসভায় ভোট চাইতে আসছে বিজেপির থেকে, তাদের প্রশ্ন করবেন। বলেছিলেন বেকারত্ব ঘোচাবে, আর বেকারত্বের শীর্ষের দিকে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। ভারতবর্ষে যে বেকারত্ব আছে তার 86% আমার মতো যুবকরা আছে, যুবতীরা আছে, আমার বয়সী যুবকরা আছে। ভাবতে ভাই, যার পেছনে টাকার দরকার হচ্ছে উঠে বাড়ি চলে যান। সার্কাস হচ্ছে নাকি? পিছনে উঠে পড়ছেন মাঝে মধ্যে, পেছনের লোকের অসুবিধা হচ্ছে আপনাদের জন্য। যারা বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল ফেল হয়েছে, বেকারত্ব ঘোচাবার কথা বলেছিল ফেল হয়েছে, উল্টে যে বেকারত্ব বেরোচ্ছে 86% যুব সমাজে। আবার এরা হিন্দুকে বাঁচাতে এসছে, হিন্দুকে এরা ভারতবর্ষে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, মিডিয়ার পার্সন আছে, দেশ স্বাধীনের পর থেকে ভারতবর্ষের হিন্দুরা যতটা না বিপন্ন হয়েছে, এই 2014 থেকে 2024 সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বড়বার বিজেপির আমলে হিন্দুরা। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আমার কথাটা যদি ভুল হয় আপনি ওই নামটা কি গো, স্বপন মজুমদারদেরকে বলুন, সুকান্ত মজুমদারকে বলুন, দিলীপ ঘোষকে বলুন, সর্বোপরি শুভেন্দু অধিকারীকে বলুন নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করতে। আইনে বুঝে নেবো আমি। 2011 সালের আগে মহল্লাতে মহল্লাতে গিয়ে, পাড়াতে পাড়াতে কিছু ইমাম সাহেবকে কিনে, কিছু মৌলী সাহেবকে কিনে, মুসলমান খাতরে মে হ্যায়, মুসলমান খাতরে মে হ্যায়, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে মুসলমানদের নাকি অবস্থা খারাপ, এই ধরনের বলে ভোটটা নিয়েছে। আমি এখানে দাঁড়িয়ে বলছি, কাকুলিদিদের যদি সৎ সাহস থাকে, কাকুলিদি কতবারের এমপি? 15 বছরের এমপি, তাই তো? হ্যাঁ 4 বার। এবারে কাল্লাপুর, এবারে 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 বেলুনে ফুটো হয়ে গেছে। এবারে একটা স্লোগান গলা মিলাবেন। বারাসাতের মানুষ বলছে, কি বলছে? এবার এমপি পাল্টাও। বারাসাতের মানুষের আওয়াজ, এবার এমপি বদলাও। বারাসাতের মানুষের আওয়াজ, এবার এমপি বদলাও। 3 বারের এমপি। এমপির একটু দুর্নীতির কথা বলবো? কার রাগ হবে না তো? হবে না তো ভাই? হ্যাঁ, দেখা যাবেও না এই কথা। এত কথা কিসে? কথা না বলে অনেক কাজ করা যায়। আপনাদের বলি, এমপির গেঁড়াকল, এমপির দলের লোকেরা কি করেছে একবার বলি। আমি এখান থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি মিডিয়ার মাধ্যমে কাকলিদির কাছে, উনি 15 বছরে কি কি কাজ করেছে একটা শ্বেতপত্র প্রকাশ করে মানুষের সামনে নিয়ে আসুক। একটা এমপি 1 বছরে 5 কোটি টাকা কি করে পায় তার এলাকার উন্নয়নের জন্য। 5 বছরে কত? 25 কোটি। আর 3 5 15 বছর, 15 × 5 প্রায় 75 কোটি টাকা এই 15 বছরে তিনি উন্নয়নের জন্য পাবেন। তা আমি এখান থেকে চ্যালেঞ্জ করে বলছি, এখানকার চারানার নেতারা যারা আছে, আইএসএফ কে গালি দেন, আমাকে গালি দেন, তাদের উদ্দেশ্যে বলছি, তারা আপনাদের নেতৃত্বের বলুন, নেত্রীকে যে কিছুই করতে হবে না, একটা এই 15 বছরে 75 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছো তার তথ্যটা পাবলিক ডোমেইনে দিয়ে দাও। আমি চ্যালেঞ্জ করে বলছি, 1 তারিখে ভোট তো আছে, কত তারিখ? 12, প্রায় এখনো 18 দিন বাকি। হ্যাঁ 18 দিন বাকি। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, 18 দিনে এরা পারবে না প্রকাশ করতে, পারবে না, এরা প্রকাশ করবে না। কারণ আমি আপনাদের বলে যাই, আমিও তো একটা এমএলএ,
আমি এমএলএ হওয়ার পরে চুরি করার লাইন অনেক কটা দেখতে পেয়েছি। চাইলে চুরি করতে পারবো, কিন্তু ও কাজ আমি করব না। কারণ আমার এমএলএ টাকাও তো খরচ করতে হয়। টাকা হাতে আসে না, এমপি এমএলএ টাকা হাতে আসে না, ডিএম থ্রু আসে, কিন্তু এজেন্সিকে দিয়ে কাজ করাতে হয়। আমি যখন এজেন্সিদের সাথে কথা বলেছি, কেউ আমাকে বলছে স্যার ভাইজান, কেউ ভাইজান, কেউ স্যার, কেউ এমএলএ সাহেব, কত পার্সেন্ট আপনার জন্য রাখবো। আমি তো অবাক, আমি বলছি কি হয়েছে ভালো করে বলো, পার্সেন্টেজ কি গো? বলছি এমপি এমএলএদের ল্যাডের টাকা থেকে তাদের উন্নয়নের জন্য যে টাকা আসে 20% 30% করে অনেক এমপি এমএলএরা নেয়। আপনি কত নেবেন? আমি তো শুনে অবাক। আমি বললাম আমার বাপের টাকা তো নয়, এটা জনগণের ট্যাক্সের টাকা, জনগণের জন্য খরচ হবে, আমার একটা পয়সা নেওয়ার কোনো প্রয়োজন নাই। প্রয়োজনে বলবেন, কাজটা যদি আরো ভালো করে করা যায় বাড়ি থেকে টাকা এনে দেবো। তো কথা হচ্ছে, সেই জন্য আমি কিছু কাজের জানি, মেটেরিয়ালস কি হতে পারে একটু জানি। যেমন আপনাকে বলি, হাইমাস লাইট দেখেছেন হয়তো, কাকলি দিয়ে একটা হাইমাস লাইট লাগিয়েছে। আমি বলছি কাকলি দিকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, উনি উনার ভোটের আগের দিন পর্যন্ত এটা প্রকাশ করবে না। প্রকাশ করলে কাকলিদি 75 কোটির মধ্যে কাকলিদির দলের লোকেরা কত মাল তুলেছে সেটা আমি ধরে দেবো, মানুষকে বলে দিতে পারবো আমি। কেমন আপনাকে বলি, হয়তো একটা কল লাগিয়েছে, কল করতে খরচ কত সেটা তো আমি হিসাবটা জানি, আমিও তো কল করিয়েছি। দেখবেন ওই কল 3 লাখ টাকা বিল করে দিয়েছে, মানে ওখান থেকে 1,75,000 কম করে ঝেড়েছে, কম করে 1,75,000 ঝেড়েছে, তাহলে ধরা পড়ে যাবে। একটা হাইমাস লাইট লাগাতে, যেটা 60 মিটারের হয় কি 40 মিটারের হয়, একটা মিটার আছে, এই দেখুন অবস্থা খারাপ, আমার থেকে অবস্থা খারাপের, আমি কি রুগা পেটকো, তার থেকে অবস্থা খারাপ। তো এই লাইটটাই উদাহরণ দিই, এই লাইটটা করতে আমি এরকম লাইট না করলে, আমি তো নিয়েছি বাজেট নিয়েছি, তো এই লাইটটা তো করতে 1 লাখ টাকা খরচ, ঠিক আছে। এই লাইটটা যদি এমপি মহাশয়া দেখায়, দেখবেন এটা 1 লাখ টাকা নাই, তখন তো আমি বলে দেবো এতে কত মাল ঝেড়েছে। তো এরা 1 তারিখের আগে আর করবেন, এইভাবে লুটে টাকাগুলো নিয়েছে। আপনাদের বলবো, আপনারা যদি আমাদের ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, 1 বছরে 5 কোটি, 5 বছরে 25 কোটি টাকা, আমাদের দলের লোক সেখানে দাঁড়িয়ে থেকে কাজ করবে না। আপনাদের সাথে কথা বলে আপনারা কোথায় উন্নয়নের জন্য বলবেন, সেই 25 কোটি টাকা আপনাদের কথা শুনে আমরা উন্নয়ন করব। এবং আপনাদের বলে যাই, এই ধরনের এই লাইটটা তৈরি হবে, একটা লাইট পোস্ট তৈরি হবে, তার আগে একটা বেস তৈরি হয় না? কিভাবে টাকাগুলো ঝাড়ে আপনাদের বলে রাখি। এই বেসটা ধরো 12 mm রডের দেওয়ার কথা বলা আছে, 12 mm রডের দেবে 6 mm, তাহলে আর 6 mm রডের টাকাটা খেয়ে নেবে। এত হজম করে কি করে এরা, এরা রডও খেয়ে ফেলছে, এটাই তো কাটমানি। তো এরা তাহলে 6 mm এর টাকা ঝেড়ে দিল। তো আগামী দিনে আপনারা যদি আমাদের সুযোগ দেন, যে কাজ আমরা করব তার আগে একটা শিডিউল টাঙিয়ে দেবো। ধরুন না, এখানে একটা কাজ হবে, এই 100 ফুটের একটা রাস্তা ঢালাই হবে, 8 ফুট চওড়া, 6 ইঞ্চি গেজের 100 ফুটের রাস্তা ঢালাই হবে। ওখানে শিডিউল পুরো থাকবে, কত বাই কত পাথর, কত ইঞ্চির, মানে 5 বাই 6 পাথর হয় না, কি পাথর থাকবে, কত সাইজের পাথর, কোথাকার বালি, কি কোম্পানির সিমেন্ট, কত mm রড, টোটালটাই আপনাদের সামনে শিডিউল করা থাকবে। আর একটা সাথে সাথে কি থাকবে, ওই যে কাজ হচ্ছে, কাজটা দেখভালের জন্য আইএসএফ এর লোকেরা মাথা মারবে না। মাথা কে মারবে? সাধারণ মানুষেরা মাথা মারবে। সাধারণ মানুষদেরকে নিয়ে আমরা মনিটরিং কমিটি করে দেবো, দেখভাল করবে, ওখান থেকে কেউ না টাকা খেতে পারে। 8 ফুট চওড়ার জন্য পারমিশন হচ্ছে, 6 ফুট চওড়া করে 2 ফুটের টাকা মেরে দিচ্ছে, এটা আর হতে দেবো না আমরা। 6 ইঞ্চি গেজ, 6 ইঞ্চি গেজের জায়গায় 4 ইঞ্চি করছে, 2 ইঞ্চি গেজের টাকা খেয়ে নিচ্ছে, 3 ইঞ্চি করছে, ওই যে টাকাটা খাচ্ছে খেতে দেবো না। কারণ আমরা আগে শিডিউল করে দেবো যে কত চওড়া, কত লম্বা, কত mm রড, কি কোম্পানি সিমেন্ট, কি বালি, কি পাথর, সব টাঙানো থাকবে। আর একটা কমিটি করে দেবো, ওই কমিটিতে চাইলে তৃণমূলের লোককেও যদি থাকতে চাই আমরা ডাকবো, বিজেপির লোককে যদি থাকতে চাই তাদেরকেও ডাকবো, ডেকে বলে দেবো ভাই তোমরা কাজটা বুঝে নাও, কাজে না চুরি হয়। এই সাহসটা আছে কাকুলিদিদের, কাকুলিদিদের আছে। এখানকার বিধায়ক কে? ও বাবা, আর তার নামে কি বলবো, এত এত অন্যায় করেছে। বাচ্চাদের মিড ডে মিলও এরা ছাড়েনি, 6 টাকা কত পয়সা মানে বাচ্চাদের মিড ডে মিলে আছে, সেকেও এরা ছাড়েনি। এদের তো জেলে কেন, আরো খারাপ জায়গায় থাকে সেখানে রাখা দরকার এদেরকে। রেশন, গরিব মানুষ, রেশন গরিব মানুষের আছে রেশন, যে তার সেই রেশনটা চলে কি, রেশন কেনার ক্ষমতা নেই। এই ব্যাটারা কি করে, যে ভালো চালটা আসে সেটাকে ঝেড়ে দিয়ে খারাপ চাল ঢুকিয়ে দেয়। তো এদের জেলের ভাত খাওয়াই দরকার।
আর এরা জেলে গিয়ে খারাপ ভাত খাবে বলে এদের কথা আমি আবার পার্লামেন্ট বিধানসভায় বলি যে জেলে খারাপ খাবার দেওয়া হচ্ছে, ভালো খাবার দেওয়া। আগামী দিনে ক্যাবিনেটটা হয়তো জেলে চলে যেতে পারে। তো তা আপনাদের বলি, আমরা ভুলে যাচ্ছি না। সমস্যাটা কোথায় জানেন? নওশাদ সিদ্দিকীকে নিয়ে সমস্যাটা কোথায়? তৃণমূল কংগ্রেস বা বিজেপি। আমি যখন বলি দেখি যে ওয়াকআপ প্রপার্টি বেহাত হয়ে যাচ্ছে, মমতা ব্যানার্জি ওয়াকআপ প্রপার্টি উদ্ধারের কথা বলেছিল। কটা বাজে দেখো তো? বক্তব্য দেবো, এটা বলে শেষ করে দেবো। মমতা ব্যানার্জি বলেছিল ওয়াকআপ প্রপার্টি উদ্ধার করব, উদ্ধার করতে পেরেছে? এ বলুন পেরেছে? পারেনি। উল্টে মমতা ব্যানার্জির আমলে ওয়াকআপ সম্পত্তি হিন্দু সমাজের পূর্বপুরুষেরা যেমন দেবদেবীর নামে, মন্দিরের নামে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে, তাকে দেবত্ব সম্পত্তি বলে। মুসলিম সমাজের পূর্বপুরুষেরা মাদ্রাসার নামে, মসজিদের নামে যে সম্পত্তিগুলো উৎসর্গ করে গিয়েছে তাকে দেবত্ব সম্পত্তি, তাকে ওয়াকআপ সম্পত্তি বলে। এই দেবত্ব সম্পত্তি, এই ওয়াকআপ সম্পত্তি হস্তান্তরযোগ্য নয়, বিক্রি করা যায় না। কিন্তু মমতা ব্যানার্জির আমলে, এই জ্যোতিপ্রিয় বাবুদের আমলের এমন উন্নয়নের ছোঁয়া, এই কাকলিদিদের আমলের এমন উন্নয়নের ছোঁয়া, বিএলআর অফিসগুলোতে এমন উন্নয়ন পৌঁছে গিয়েছে, ওই হস্তান্তরযোগ্য নয় যে সম্পত্তিগুলো বিক্রি হয়ে যাচ্ছে। আমি যখন আওয়াজ তুলি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যখন আওয়াজ তুলছে, আগামী দিনে আমরা ক্ষমতায় আসলে এই দেবদেবীর নামে, মন্দিরের নামে যে সম্পত্তিগুলো উৎসর্গ করে গিয়েছিল, যেগুলো বিক্রি করে দিয়েছে তৃণমূলের এই উন্নয়ন বাহিনী, আমরা ক্ষমতায় এসে ওগুলোকে ফিরিয়ে নিয়ে এসে আবার দেবদেবীর নামে, মন্দিরের নামে বুঝিয়ে দেব। তখনই নওশাদ সিদ্দিকীরা, মুসলমানদের দল, মওসাদের মাথায় টুপি, মুখে দাড়ি, ও মুসলমানদের দল, ওর কাছে যাবি না। যখন আমি আওয়াজ তুলি যে আপনার জলজমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের, সেই অধিকার কেন হরণ করা হচ্ছে? জলজমি জঙ্গল থেকে আদিবাসীদের কেন উচ্ছেদ করা হচ্ছে? আমার নমশূদ্র মতুয়া ভাইদের, অর্থাৎ দলিত ভাইদের কোটাতে কেন নন দলিতরা চাকরি করছে? আদিবাসী কোটাতে কেন নন আদিবাসীরা চাকরি করছে? যখন দলিতের হয়ে কথা বলি, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের হয়ে সওয়াল করি, তার ভক্তদের কথা বলি, নমশূদ্র জাতের মানুষের কথা বলি, তাদের অধিকারের কথা বলি, তখনই মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে মুসলমানদের দল হয়ে যায় আইএসএফ। আজ যখন আনিসকে কেন হত্যা করা হলো, 10,000 মাদ্রাসা দেওয়ার কথা বলেছিল, মাদ্রাসা তো দূরের কথা, বর্তমান যে সরকারি মাদ্রাসাগুলো আছে 10,000 উপরে শিক্ষক শূন্য পদ, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, মাদ্রাসায় আর শিক্ষা দিচ্ছে না টিচারের অভাবের ফলে। ওয়াকআপ প্রপার্টিগুলো উদ্ধার করতে হবে। আনিসকে কেন হত্যা করা হলো? ঈদে সরকারি 3 দিন ছুটি দিতে হবে। যখনই এ কথা আমি বলি, তখনই বিজেপির দালাল হয়ে যায়। আরে যাবো কোথায়? আমার মুসলিম মায়ের হয়ে কথা বললে বিজেপির দালাল, আমার হিন্দু মায়ের হয়ে কথা বললে মুসলমানদের দল। যাবো কোথায়? বলা কি বন্ধ করে দেবো? আমি বলা বন্ধ করবো না। আপনারা সাথ দিলে বেশি করে বলবো, না সাথ দিলে বলবো একটু হয়তো কম হতে পারে, বলা কিন্তু বন্ধ করব না। এই আপনাদের অধিকারের কথা বলতে গিয়ে কিন্তু আমাকে জেল খাটতে হয়েছে। আমি মিনিস্টারদেরকে কোশ্চেন করেছিলাম কৃষকদের হয়ে, মিনিস্টার উত্তর দিতে পারেনি, সেই জন্য কি করছে, আমাকে তারা জেল খাটিয়েছে। তো আমি এক বন্যায় আপনাদের কাছে বলে যাই, এক বন্যায় নওশাদ সিদ্দিকী 100 বার জেল খাটতে প্রস্তুত আছে, তাও কোনো অপশক্তির কাছে মাথা নত করবে না। কোন শুভেন্দু অধিকারী, কোন দিলীপ ঘোষ, কোন কুণাল ঘোষ, কোন মমতা ব্যানার্জি, কোন সুজন চক্রবর্তী, কোন অভিষেক ব্যানার্জির কাছে মাথা নত আইএসএফ করবে না। জেল খাটতে প্রস্তুত আছি, মানুষের কথা বলতে প্রস্তুত আছি, কিন্তু কোন অপশক্তির কাছে মাথা নত করব না। দোষটা কোথায় জানেন? আমাদের দোষটা কোথায়? আমরা কি বলি আপনাদের এই জায়গায় বলে যাচ্ছি, সামনে জুন মাসের 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালে আপনাদের যে 100 দিনের কাজ বন্ধ আছে, 100 দিনের কাজ করে যারা টাকা পাচ্ছেন না, তাদের হয়ে কথা বলবে। 100 দিনের পরিবর্তে 200 দিনের কাজের আওয়াজ তুলবে, মজুরি বাড়ানোর কথা বলবে, এবং যাদের বকেয়া আছে সেই বকেয়া ফেরতের দাবি তুলবে। আপনাদের যাদের আবাস যোজনা চুরি হয়েছে, আবাস যোজনা পাচ্ছেন না, তারা সঠিক গরিব মানুষ, যারা আবাস যোজনার অন্তর্ভুক্ত, তাদের যাতে আবাস যোজনায় ঘর পায়, তাদের হয়ে আওয়াজ তুলবে, কোনো কাট মানি নেবে না। যদি তাপস দাকে আগামী জুন মাসের 1 তারিখে পার্লামেন্টে খাম চিহ্নে ভোট দিয়ে আপনারা পাঠান। আপনাদের কি বলছি বুঝতে পেরেছেন? তবে একটা কথা বলে যায় আপনাদেরকে, এটা বলেই শেষ করব। এখানে বিজেপির কর্মী মাইকে যদি আওয়াজটা শুনে, তৃণমূলের কর্মী মাইকে যদি আওয়াজটা শুনে থাকে, সিপিএম, কংগ্রেস, আমাদের আইএসএফ এর লোকজন, ভালোবাসার মানুষ আছেন, এবং সাধারণ মানুষ যারা এই কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, সবার উদ্দেশ্যে বলে যাচ্ছি, তৃণমূল এই কাকুলিদিরা হেরে যাবার ভয়ে এখন বাড়ি বাড়িতে গিয়ে একটা ফর্ম ফিল আপ করাচ্ছে, আর কি বলছে, আবাস যোজনায় নাকি তোমার নাম উঠবে। এই ফর্মের কোনো দাম নেই।
ওই ফর্মের কোনো দাম নেই। ওই ফর্মের যে কাগজটাতে চপ বিক্রি দোকানে দেখবেন কাগজ কাটা হয়, তাও ওই কাগজগুলো কাজে লাগে। এদের কাগজের কোনো দাম থাকবে না, কোনো দাম নেই এদের। আপনাদের এবারে বলে রাখি, আপনারা হা হুতাশায় ভুগবেন না। আপনারা যাদের বাড়ি পাওয়ার যোগ্য, ফর্ম ফিল আপ করে অনেকে জমা দিয়েছেন তো ভাই, যাদের বাড়ি পাওয়ার যোগ্য, এই গাড়িতে ঠোকাঠুকি করবে না, চিৎকার চেঁচামেচি করবে না, তারা গাড়ির ড্রাইভাররা সুন্দরভাবে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। তো যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন অপেক্ষা করুন, নতুন লিস্ট আউট হবে, নতুন লিস্ট বার হবে। তো দেখুন লিস্টে যদি দেখেন আপনি গরিব মানুষ, আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়েছে, তাহলে ভালো কথা তো, ওয়েল অ্যান্ড গুড। আমরা তো চাই আপনার বুথের সব থেকে গরিব যিনি তাকে সেই বাড়ি পাক। আর যদি দেখেন গরিবের পরিবর্তে ওই কাকুলিদির দলে ঝান্ডা নিয়ে ঘুরতে বলে তার পাকা বাড়ি, 4 চাকা আছে, মাছ ধরার ট্রলার আছে, বা 2 চাকা আছে, বা বাড়িতে ফ্রিজ আছে, বা চাষযোগ্য জমি 8-10 বিঘে আছে, এক কথায় যারা বাড়ি পাওয়ার যোগ্য নয় তারা কাকুলিদিদেরকে, তাদের দলকে 30,000 40,000 কাটমানিতে বাড়ি নিয়েছে, কি করবেন? মারামারি করবেন না, কিচ্ছু মারামারি করবেন না। আপনাদের বলে যায় আপনারা মারামারি করবেন না, আপনাদের শুধু একটু কাজ হবে, আপনার পরিবর্তে যে বড় লোককে বাড়ি দিয়েছে তার অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আর তার কত সম্পত্তি আছে সেটার নিয়ে আমাদের যারা এই বিড়াতে, আমাদের ডাক্তার সাবির আছে, যারা আছেন বিভিন্ন অঞ্চলে যারা নেতৃত্ব আছে, তাইরা আছে যারা, এদের হাতে শুধু দিয়ে দেবেন। কি কাজ আপনাদের? আপনার পরিবর্তে যে বড় লোক বাড়ি পেয়েছে তার কাগজটা আর তার কি সম্পত্তি আছে আমাদের নেতৃত্বদের কাছে দিয়ে দেবেন। আর একটু শুনিয়ে দেবেন, আমি গরিব, আমি 30,000 দিতে পারিনি বলে, 40,000 দিতে পারিনি বলে, তোমার বাড়ি তুমি 40,000 দিয়ে বাড়ি পেয়েছো তো, আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকী আছে, কলকাতা হাইকোর্টের উকিল রেডি করো, কম করে 30 থেকে 50,000 টাকা উকিল নেবে, তোমাকে পেনের খোঁচা ভাইজান দেবে। আমি আপনাদের বলে যাই, 5 টাকার পেনের খোঁচাই আপনার অধিকার যে 30,000 40,000 দিয়ে কিনেছে তাকে আমি কোর্টে টেনে নিয়ে যাব, আইনের মাধ্যমে লড়াই করে তার পরিবর্তে তার থেকে ঘরটা কেড়ে নিয়ে আপনার হাতে তুলে দেবো। আমি মানে কে তুলবে? আইএসএফ তুলবে। আমি মানে তাপসদা তুলবে। আমি মানে আমার বুথের লোকেরা আপনাকে লড়াই করবে। আর সাথে সাথে এটাও বলে যায় যে প্রধান উপপ্রধান মাল খেয়ে ওর নামটা তুলেছে, সেই উপপ্রধানকেও কিন্তু পার্টি করব কলকাতা হাইকোর্টে, তাকেও ছাড়বো না।